আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সাধারণ জ্ঞানের একটি ক্লাস করব। ভূপ্রকৃতি, জলবায়ু ও পরিবেশ আজকে আমাদের ক্লাসের হেডিং। আলহামদুলিল্লাহ, জাবের আল আব্দুল্লাহ বলা থেকে দেখতেছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কি অবস্থা? সাধারণ জ্ঞান এটার পড়া অনেক বেশি। অন্যান্য বিষয় শর্টকাটে কিছু করা যায়, কিন্তু সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। আতাউল গনি ভাই রংপুর থেকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাধারণ জ্ঞান শুনতে ভালো লাগে, কিন্তু এটার বিশালতা, এটার গভীরতা অনেক বেশি। তো আমরা জাস্ট ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? শীতের দিন, আসলে অনেক ঠান্ডা পড়তেছে গত কয়েকদিন থেকে, যার কারণে মোটামুটি চলছে আর কি। তো আজকে আমরা দেখব বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট আমরা আজকে নিব আমাদের ক্লাস থেকে। শীতের দিন ক্লাস করি, ক্লাস করে যদি কিছু বেনিফিট না নিতে পারি, তাহলে এই ক্লাস করা দ্বারা উপকার বা কিছু আশা করা যায় না। আমরা প্রতিটা ক্লাস থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু কিছু নেওয়ার জন্য। ময়মনসিংহ থেকে, রংপুর থেকে, কুমিল্লা থেকে, জি আমাদের ক্লাসগুলাতে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই সবাই মোটামুটি যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ। জি, তা আজকে আমরা দেখব বাংলাদেশের অবস্থান। আমরা প্রথমে বাংলাদেশের অবস্থানটা দেখি। বাংলাদেশের অবস্থান হইল 2034। 2034 থেকে 2638 উত্তর অক্ষরেখা পর্যন্ত। 2638 উত্তর অক্ষরেখা, এইটা একটু মনে রাখেন। বাংলাদেশের অবস্থান, জি কে জেনারেল নলেজ। জি, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, পঞ্চগড়। আমাদের একটু কষ্ট করতে হবে। আমরা যদি আমাদের শেষটুকু দেই, আমাদের সর্বোচ্চটুকু দেই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি কিছু দিবেন। আপনাদের কথা শুনে একটা কথা মনে পড়ে গেল। সক্রেটিসকে একজন বলছিল যে, স্যার বলেন তো সফলতার সংজ্ঞাটা কি? সফলতার সংজ্ঞাটা কি? তখন তিনি তাকে বললেন, বাছা তুমি আসো। ওই সক্রেটিস তাকে হাত ধরে সমুদ্রের কিনারে নিয়ে গেল, এবং সমুদ্র এই বুক পরিমাণ পানি এতটুক নেমে গেছে। নেমে যাওয়ার পরে তাকে কি করলেন? তিনি বললেন তুমি ডুব দাও। সে পানিতে, সমুদ্রের পানিতে ডুব দিল। সক্রেটিস তাকে শক্ত করে ধরে রাখলেন, একবারে শক্ত করে নিচে ধরে রাখলেন। ধরে রাখার পরে এখন সে একটু একটু সহ্য করতে 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 যখন সে সহ্যের সীমা হারিয়ে ফেলেছে, তার মানে পানির নিচে আর থাকা যায় না, সে নিজের সমস্ত শক্তি এক করে উপরের দিকে নিচ থেকে একটা ধাক্কা দিছে।
একটা ধাক্কা দিছে আর সক্রেটিস দূরে সরে গেল, সে পানির নিচ থেকে উঠে গেল। এইবার সে বলছে, আমি আপনাকে বললাম সফলতার সংজ্ঞা কি, আর আপনি আমাকে পানিতে চুবাইলেন। আপনি আমাকে পানিতে চুবাইলেন, বললাম সফলতার সংজ্ঞা কি, আর আপনি সংজ্ঞা দিলেন পানিতে চুবিয়া আমারে মারিয়া। তখন বললেন, তুমি যা জিজ্ঞেস করছো তার জবাব আমি দিয়ে দিছি। বলি কিভাবে? বললেন, আমি যখন তোমাকে পানির নিচে চুবাইয়া ধরলাম, জাতা দিয়া ধরলাম, তখন তুমি কি করলা? বলে, আমি প্রথম চেষ্টা করছি, ধৈর্য ধরছি, সহ্য করার চেষ্টা করছি। যখন দেখি যে আর পারি না, এখন আমি আমার সমস্ত শক্তি এক করে নিচ থেকে নিজেকে ছুঁড়ে মারলাম, আমি উপরে উঠে আসলাম। বললেন, এটাই সফলতার সংজ্ঞা। তোমার যখন কষ্ট সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে যাবে, তখন তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে একটা ধাক্কা দাও, দেখবা সফলতার দুয়ার খুলে গেছে। সফলতার দুয়ার খুলে গেছে। আমরাও চেষ্টা করব 2-3 মাস একটু কষ্ট করব। সারাটা জীবন আমরা এমনি 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 কেটে গেল, একটু কষ্ট করি। আর আমরা যদি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে দেই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি সহায় হবেন ইনশাআল্লাহ। নতুন কালি তো আসতে ঠিক হয়ে যাবে, শীতের দিন কালিটা দ্রুত টেনে নিয়ে যায়। তারপরে আমি চেষ্টা করবো আর একটু গাঢ় করে দেওয়ার জন্য। তো বাংলাদেশের অবস্থান হলো 20, 34 থেকে 26, 38 উত্তর অক্ষরেখা। আর 88, 1 থেকে 92, 1 থেকে 92 ডিগ্রি 41 দ্রাঘিমা রেখা। এইটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। প্রশ্নে যদি এমন থাকে বাংলাদেশের অবস্থান কোথায়, 20, 34 থেকে 26, 38 বা উত্তর অক্ষরেখা কোনটি, 20, 34 থেকে 26, 38 দ্রাঘিমা রেখা কোনটি, 88, 1 থেকে 92, 41 দ্রাঘিমা রেখা। এইটা এর মধ্যে বাংলাদেশ আছে, এর মধ্যে বাংলাদেশ। এই যে এখানে দেখতেছেন আমার এই যে একটা মানচিত্র আছে, এই মানচিত্র এই রেখাটা আছে, খেয়াল করলে আপনারা বুঝবেন। যেমন 45 এই মাঝখানে আছে, বোর্ডের নিচে এইটা আছে। তো যাই হোক, এইটা একটু খেয়াল রাখবো জিকের ক্ষেত্রে। এইবার আমরা বাংলাদেশের ভূপ্রাকৃতির দিকে যাই। বাংলাদেশের অবস্থানটা জানলাম, বাংলাদেশ কোথায় অবস্থিত, 20, 34 থেকে 26, 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 88, 1 থেকে 92, 41 দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখা বা পূর্ব দ্রাঘিমা রেখা। আমরা একটু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা বাংলাদেশের ভূপ্রাকৃতি দেখি। বাংলাদেশের ভূপ্রাকৃতি 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? বাংলাদেশ ভূপ্রাকৃতির 3টা রূপ। কয়টা রূপ? 3টা। বাংলাদেশের ভূপ্রাকৃতির রূপ কয়টি? 3টি। না, 20, 34 থেকে 26, 38 পর্যন্ত। বাংলাদেশ ভূমিরূপ ভূপ্রকৃতি 3 প্রকার। বাংলাদেশের ভূপ্রকৃতি কয় প্রকার? 3 প্রকার। আমার সাথে সাথে যদি আপনি একটু বলেন, লেখা দেখেন, মুখে উচ্চারণ করেন, তাহলে জটিলতাগুলা কেটে যায়, পড়াগুলা ইজি হয়ে যায়। বাংলাদেশের ভূমিরূপ 3টা। একটা হইছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। একটা কি? সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। বাংলাদেশের 80% জায়গা এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত। কত শতাংশ জায়গা? 80%। বাংলাদেশের ভূমিরূপ 3টা। একটা হইছে সাম্প্রতিক কালের, এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি 80%। বাংলাদেশের 80% এটার অন্তর্ভুক্ত, 80%। টোটাল আয়তন হয়েছে 1,24,266 বর্গ কিলোমিটার। 1,24,266 বর্গ কিলোমিটার হলো বাংলাদেশের
এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। বাংলাদেশটা 3টা ভাগে বিভক্ত, এর মধ্যে একটা হইছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, যেটার 80% গ্রাস করে আছে পদ্মা, মেঘনা, যমুনা। বাংলাদেশের যত নদ নদী আছে সবগুলা সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, মানে এরা সাম্প্রতিক, কিছুদিন আগে এদের সৃষ্টি হয়েছে। এদের সৃষ্টি বেশি দিন দূরে নয়, কাছাকাছি সময়ে এরা সৃষ্টি হয়েছে। 2 নাম্বার আমরা দেখি প্লাইস্টোসিন কালের সমভূমি। 2 নাম্বারটা কি? প্লাইস্টোসিন কালের সমভূমি। 2 নাম্বারটা কি? প্লাইস্টোসিন কালের সমভূমি। এই প্লাইস্টোসিন কালের সমভূমি হচ্ছে 8%। কয় শতাংশ? বাংলাদেশের এই ভূমি, এই মাটিটা, বাংলাদেশটা 3টা ভাগে বিভক্ত। বাংলাদেশ গঠনের 80% হয়েছে সমুদ্র, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নিয়ে। 2 নাম্বার হয়েছে প্লাইস্টোসিন কালের সমভূমি, এইটা 8%। কয় শতাংশ? 8%। এই প্লাইস্টোসিন কালের সমভূমি গঠিত হয়েছে 25,000 বছর আগে। কয় হাজার বছর আগে? 25,000 বছর পূর্বে প্লাইস্টোসিন কালের সমভূমি গঠিত হয়েছে। কত বছর আগে? 25,000 বছর আগে। তার মানে সব থেকে প্রাচীন হলো প্লাইস্টোসিন কালের সমভূমি। এইটা কোথায় অবস্থিত বলতে পারবেন? রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ। রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, এই গাজীপুর এবং কুমিল্লা, লালমাই পাহাড়, এগুলা হয়েছে প্লাইস্টোসিন কালের। এগুলা কোন কালের? প্লাইস্টোসিন কালের। রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, বলেন তো কোন কোন অঞ্চল প্লাইস্টোসিন কালের? রাজশাহী, যে রাজশাহীতে বসবাস করেন, এই রাজশাহী প্লাইস্টোসিন কালের সমভূমি। রাজশাহীর মাটি 25,000 বছর আগে সৃষ্টি হয়েছে। রাজশাহী, টাঙ্গাইল, তারপরে আমাদের গাজীপুর আছে, কুমিল্লার লালমাই পাহাড়, লালমাই পাহাড়, লালমাই পাহাড়, আর কি আছে? ময়মনসিংহ। এগুলো হইছে প্লাইস্টোসিন কালের সমভূমি। এগুলা কোন কালের সমভূমি? প্লাইস্টোসিন কালের সমভূমি। তার মানে 2টা গেল, একটা সাম্প্রতিক কালের সমভূমি, 2 নাম্বার প্লাইস্টোসিন কালের সমভূমি, 3 নাম্বার হইছে টারশিয়ারি যুগের সমভূমি। 3 নাম্বারে কি আছে বলেন? টারশিয়ারি যুগের সমভূমি। টারশিয়ারি যুগের সমভূমি। আর এটা হইছে 12%। এটা কয় পার্সেন্ট? এই বাংলাদেশের 100% শেষ। বাংলাদেশে যে বসবাস করেন, বাংলাদেশের ভূমিরূপ 3টা। কয়টা? 3টা। সাম্প্রতিক কালের 80%, টারশিয়ারি যুগের 12%, প্লাইস্টোসিন কালের 8%, টোটাল 20%। এই টারশিয়ারি যুগ হইল বাংলাদেশের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এগুলা এবং সিলেট। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেটের যত পাহাড় আছে সবগুলা টারশিয়ারি যুগের সৃষ্টি। আমাদের প্রশ্ন হতে পারে যে টারশিয়ারি যুগের সৃষ্টি কোনটি? তাহলে আপনি কি বলবেন? কি কি দেওয়া থাকবে? যেমন বিভিন্ন জেলা দেওয়া থাকবে, এর মধ্যে যদি রাঙ্গামাটি থাকে আপনি সেটা দিবেন, বা সিলেট থাকলেও দিবেন। তাহলে টারশিয়ারি যুগের সৃষ্টি কোনগুলা? বাংলাদেশের যত পাহাড় পর্বত আছে সবগুলাই টারশিয়ারি যুগের সৃষ্টি, সবগুলাই টারশিয়ারি যুগের সৃষ্টি। আর আমাদের চট্টগ্রামের কে আছেন বলেন তো? চট্টগ্রামের যত পাহাড় পর্বত আছে এগুলা এই আরাকানের ইয়ম পর্বতের অংশ।
চট্টগ্রামের সকল পাহাড় আরাকানের ইয়োমো বা ইয়োমা পর্বতের অংশ অথবা ইয়ামো পর্বতের অংশ। ইয়ামো পর্বতের অংশ। বাংলাদেশের যত পাহাড়, বিশেষ করে চট্টগ্রামের আনোয়ারা থেকে মোহাম্মদ বেলাল হোসাইন। আমার বাসা হচ্ছে চাঁদপুর, জেলা চাঁদপুর, সিটি অফ হিলসা, ইলিশের রাজধানী। তাহলে এইবার আমরা দেখি কি কি দেখলাম। সাম্প্রতিক কালের, টারশিয়ারি যুগের, প্লাইস্টোসিন কালের। আর আমাদের যে সাম্প্রতিক বিষয়গুলো আছে এগুলো আমরা শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখব। এইবার আমরা বাংলাদেশের মূল সেন্টারে চলে গেলাম। বাংলাদেশের মূল সেন্টারে এবার শুধু হবে ম্যাজিক। এবার আমাদের কাজ হয়েছে ম্যাজিকের কাজ। সাধারণ জ্ঞানও যে এত সহজভাবে মনে রাখা যায় সেটা আজকের ক্লাস না দেখলে আপনি বুঝতে পারবেন না। আর এইগুলো আপনি কোথাও খুঁজেও পাবেন না। এইবার বাংলাদেশ সম্পর্কে কথা বলি। বাংলাদেশের মোট বিভাগ কয়টি বলতে পারবেন? বাংলাদেশের মোট বিভাগ কয়টি? বাংলাদেশের মোট বিভাগ কয়টি? এটা হইছে বাংলাদেশের বিভাগ। এইটা বাংলাদেশের বিভাগ। বাংলাদেশের বিভাগ কয়টি বলবেন? ডাচ বাংলায় রেশমার খাজনা জমে। ডাচ বাংলায় রেশমার খাজনা জমে। ডাচ মানে কি? ড দিয়ে ঢাকা, স দিয়ে চট্টগ্রাম, ব দিয়ে বরিশাল, র দিয়ে রংপুর, র দিয়ে কি? রংপুর। আর এই যে শটা আমি অবশ্য এইভাবে দিতে পারি, স দিয়ে সিলেট, ম দিয়ে ময়মনসিং, ম দিয়ে ময়মনসিং, ম দিয়ে ময়মনসিং, র দিয়ে রংপুর, রংপুর তো দিলাম। তাইলে ম দিয়ে ময়মনসিং, আর র দিয়ে রাজশাহী। একটু বাক্যটা যদি আপনি খেয়াল রাখেন আপনার আর কোনো টেনশন নাই। খুলনা, হ্যাঁ। যেমন ডাচ বাংলায় রেশমার খাজনা জমে, এই কথাটা কঠিন না, কিন্তু আমরা যদি এর মধ্যে নিয়ে আসি ঢ ঢাকা, চ চট্টগ্রাম, ব বরিশাল, র রংপুর, স সিলেট, ম ময়মনসিং, র রাজশাহী, খ খুলনা, তাহলে কয়টা হয়? 2, 4, 6, 8টা। বাংলাদেশের 8টা জেলার নাম আমরা সহজেই মনে রাখতে পারি। আমাদের আর ফ্যাচ হবে না। কেউ যদি বলে যে বাংলাদেশের বিভাগ কয়টি, আমাদের এখন আর কি হবে না? আটকাবে না। আমরা এক কথায় বলে দিব ডাচ বাংলায় রেশমার খাজনা জমে। এখন ওই মানুষটা না বুঝলে তো সে বলবে ইন্নালিল্লাহ, কইছি কি আর কয় কি, মনে হয় মাথা টাথা গেছে। তাহলে এটা মনে রাখতে পারবেন না? বাংলাদেশের বিভাগ কি বলছি? ডাচ বাংলায় রেশমার খাজনা জমে। বাংলাদেশের বিভাগের কাজ শেষ। তবে বাংলাদেশের জেলা আমাদেরকে শিখতে হবে না। কেন? ওইটার দরকার নাই। বাংলাদেশের জেলা আছে ৬৬টি। আর ৬৫ নাম্বার প্রস্তাবিত জেলা কোনটি? ভৈরব। জি, ধন্যবাদ। তাহলে বাংলাদেশের জেলা কয়টি? ৬৬টি। উপজেলা আছে ৪৯৫টি। একটু লেখা দেই অবশ্য।
তাইলে মনে থাকবে। বাংলাদেশের জেলা কয়টি? ৬৬। উপজেলা আছে ৪৯৫টি, সিটি কর্পোরেশন ১২টি, থানা আছে ৬৫২টি। থানা, সিটি, উপজেলা, আর এটা আছে জেলা। পৌরসভা আছে কয়টি? ৩৩০টি। পৌরসভা ৩৩০টি। একটু দেখলেই মনে থাকবে। হ্যাঁ, ৬৬ হবে, এখনো কিন্তু ভৈরব নামকরণ হয় নাই, প্রস্তাবিত, গ্যাজেটেড হচ্ছে ৬৬। আমরা এখনো, যারা ৬৫ দিবেন ভুল করবেন। মন্ত্রণালয় থেকে যেটা চূড়ান্ত হবে সেইটা আমাদের দিতে হবে, এটা খেয়াল রাখবেন। ইউনিয়ন আছে ৪৫৭০টি। ইউনিয়ন কয়টি? ৪৫৭০টি ইউনিয়ন আছে বাংলাদেশে। বাংলাদেশে ৪৫৭০টা ইউনিয়ন আর ৮৭,১৯১টি গ্রাম আছে। ৮৭,১৯১টা কি আছে? গ্রাম আছে। বাংলাদেশে ৮৭,১৯১টি গ্রাম। আগে বলতো ৬৮,০০০ গ্রাম, কিন্তু এখন ওইটা বেড়ে গেছে। তাহলে এই হচ্ছে বাংলাদেশের খুঁটিনাটি বিষয়। আমাদের প্রায় সময় প্রশ্ন আসে, বাংলাদেশের পৌরসভা কয়টি? ৩৩০টি। থানা কয়টি? ৬৫২টি। উপজেলা কয়টি? ৪৯৫টি। সিটি কর্পোরেশন কয়টা? ১২টি। সব থেকে বড় সিটি কর্পোরেশন হয়েছে গাজীপুর। তাহলে এইগুলো আশা করি আপনারা এখন দেখলেন, আবার যদি একটু পড়েন মোটামুটি মনে থাকবে। জাস্ট এগুলা ইজি ওয়েতে নেন, কমপ্লিকেটেড করার কিছু নাই। এবার বাংলাদেশের কিছু এই পাহাড় পর্বত এগুলা দেখি, যেগুলো আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে। বাংলাদেশের বিখ্যাত কিছু পাহাড়। আমরা কিন্তু পাহাড়ের দেশে বসবাস করি, এই পাহাড়ের নাম টাম এগুলা জানি না। বাংলাদেশের পাহাড়, হ্যাঁ, বাংলাদেশের পাহাড় কি? আমি, কেউ যদি বলে বাংলাদেশের পাহাড়গুলোর নাম বলো, বিখ্যাত কয়েকটা পাহাড়, আমি বলবো নীলাকুচ নিহি জানে, অথবা নীলাকুচ নিহি গায়। আমি একটু হিন্দিতেই বললাম। এই এক বাক্যে আমাদের বাংলাদেশের পাহাড় শিখা হয়ে গেল। নীলাকুচ নিহি জানে, নীলাকুচ নিহি গায়। যেইটা বলেন নীলাকুচ নিহি গায়, নীলা বেলে কিছুই গায় না, তাইলে কি করে? সারাদিন কি খায় নাকি? তাহলে নীলা, নীলা মানে কি? নীলগিরি। নীলগিরি পাহাড়, নীলগিরি, লালমাই, এগুলা থেকে প্রশ্ন হয়। কুলাউড়া, দ্বারা কি? কুলাউড়া। নীলা কুচ নিহি জানে, তাহলে ২০০ আছে, বা কুচ নিহি গায় ২০০। একটা হইছে চন্দ্রনাথ, আর একটা হইছে সিমবুক। আরেকটা সিমবুক। আর কি আছে? কুচ নিহি, নিহি মানে কি? হিমছড়ি। হিমছড়ি আর গমানি গারো পাহাড়। তাহলে আমাদের হয়ে গেল নীলা কুচ নিহি গায়, নীলা বলে কিছু গায় না। নীলা গাইলেই কি আর না গাইলেই কি, আমাদের এটাতে কোনো টেনশন নাই। আমরা এটা দ্বারা শিখে গেলাম বাংলাদেশের বিখ্যাত কিছু পাহাড়। যে গারো পাহাড় কোথায়? ময়মনসিং। হিমছড়ি, এটা একটা বিখ্যাত পাহাড় কক্সবাজার। কুলাউড়া, মৌলভীবাজার, এই পাহাড়ের মধ্যে ইউরেনিয়াম পাওয়া গেছে। কুলাউড়া পাহাড়ে কি পাওয়া গেছে? ইউরেনিয়াম
বাংলাদেশের সবথেকে বড় পাহাড় হইছে গাঢ় পাহাড়, গাঢ় পাহাড়। আর আমরা চন্দ্রনাথ, সিম্বুক, বান্দরবান, চন্দ্রনাথ পাহাড় কোথায়? সীতাকুণ্ডা। সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড় অবস্থিত। যারা চট্টগ্রামে আছেন তারা অবশ্যই জানেন যে সীতাকুণ্ডা, চট্টগ্রাম আনোয়ারা থেকে 40 টাকার ভাড়া নেয় সীতাকুণ্ডা যেতে বাসে। আর লালমাই হচ্ছে আমাদের কুমিল্লা, নীলগিরি, বান্দরবান। তাহলে এই হচ্ছে বাংলাদেশের বিখ্যাত কিছু পাহাড়, বাংলাদেশের বিখ্যাত কিছু পাহাড়। হ্যাঁ, আমাগো নীলা কুছ নিহি জানে বা আমাগো নীলা কুছ নিহি গায়। তাহলে আমরা কিন্তু সহজেই এগুলা মনে রাখতে পারি। আমাদের কাজ হচ্ছে ব্রেনকে যেভাবে দিবেন সে ইজিটা ক্যাচ করে, কমপ্লিকেটেড কিছু সে ছুঁড়ে ফেলে দেয়। ইউরেনিয়াম হচ্ছে একটা মূল্যবান ধাতু, যেগুলা পাহাড়ে পাওয়া যায়, মূল্যবান জিনিস, দামি জিনিস। এই ইউরেনিয়াম এগুলা বোমা বানাতে বিশেষ করে ব্যবহার হয়। আমরা যেমন বিভিন্ন কিছু দেখি, যেমন বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউরেনিয়াম ব্যবহার করে 239, ইউরেনিয়াম 239 সম্ভবত ওইটা। অ্যাটম বোমা বানাতে অথবা বিভিন্ন বোমা বানাতে এগুলা ব্যবহার করা হয়। তাহলে আমরা এটা দেখলাম বাংলাদেশের পাহাড়, কিছু পাহাড় দেখে গেলাম। এবার আমরা দেখি বাংলাদেশের কিছু পর্বত। বাংলাদেশের কিছু কি বাংলাদেশের যেমন মোতালেবকে ফিদমু, এটা কিছু পর্বতের নাম দিয়ে দিলাম। আমি বললাম মোতালেবকে ফিদমু, তার কপালে শনি আছে এই জন্য। এটা বাংলাদেশের বিখ্যাত কিছু পর্বত। মোতালেব, মোদকটং, মোদালেব মানে কি? মোদকটং, তা দ্বারা তাজিংডং। তা দ্বারা কি? তাজিংডং। আর ক দ্বারা ক্রেওকেডং। ক দ্বারা কেওকেডাং। আর আমাদের দেশে একটা বিখ্যাত পর্বত আছে পিরামিড, এখনো তো নামও শুনেন নাই। পিরামিড একটা পর্বতের নাম। আসসালামু আলাইকুম। জি জি, একটু পরে কথা বলি। ওকে। তাহলে পিরামিড, পিরামিড, পি দ্বারা কি? পিরামিড। আর দ দ্বারা দুমলং, দুমলং পর্বত, এগুলা অধিকাংশই বান্দরবান। দুমলং। আর মু দ্বারা হইছে মোদক মুয়াল, মু দ্বারা কি? মোদক মুয়াল। এই হচ্ছে বাংলাদেশের বিখ্যাত কিছু পর্বত, অধিকাংশই বান্দরবান, দুমলং শুধু রাঙ্গামাটি। তাইলে কি আছে? মোতালেবকে ফিডমু, তার কপাল খারাপ। এই ফিরতে যায় আমাদের কিছু শিখাও হয়ে গেল। ফিরতে যায় আমাদের কি কিছু শিখা হয়ে গেল। যেমন মোদকটং, মোদকটং, তাজিংডং, বাংলাদেশের সবচেয়ে বড় পর্বত হচ্ছে তাজিংডং। কেওকেডাং, পিরামিড, এটা একটা পর্বত। দুমলং রাঙ্গামাটি, আর সবগুলাই বান্দরবান। মুদকমুয়াল বান্দরবানে অবস্থিত। তাইলে মোদকটং, তাজিংডং, কেওকেডাং, মোদকমুয়াল, দুমলং, পিরামিড সবগুলা বাংলাদেশে অবস্থিত। পাহাড় এবং পর্বত অবশ্যই আলাদা। পাহাড় একটা নির্দিষ্ট এরিয়া আছে, এটা যেমন 1000 মিটার হইতে হয়। আর পর্বত এটা তার চেয়ে উঁচু, অনেক উঁচু, সম্ভবত 600 থেকে 800 মিটার হইলে সেটা হয় পর্বত। মোদকটং, তাজিংডং, ক্রেওকেডাং, পিরামিড, দুমলং, মোদকমুয়াল সবগুলাই বান্দরবান। এই বেটা ছাড়া এ হচ্ছে রাঙ্গামাটি অবস্থিত, রাঙ্গামাটিতে।
তাহলে আমরা পাহাড় এবং পর্বত দেখলাম, আমাদের মনে থাকবে না ইনশাআল্লাহ? এইবার আমরা দেখি বাংলাদেশের কিছু উপত্যকা। বাংলাদেশের কিছু কি উপত্যকা, বা এটা যদি আমরা আমাদের মতো দেই উপত্যকা। উপত্যকা কি? চারিদিক দিয়া পাহাড়, মাঝখানে একটা জায়গা, চারিদিক দিয়া পাহাড়, মধ্যখানে একটা জায়গা, এটার নাম উপত্যকা। যেমন আমি বললাম, ভাই ও ভাই গো, ভাই হাঁস নিতে বাসায় মানা। ভাই হাঁস নিতে বাসায় মানা। আজকে হাঁস নিও না, নিলে খবর আছে। কারণ মায়ে কোনো এটা চুলতে হাঁটতো না। হাঁসের গায়ের ছোট ছোট লোম পশমগুলা, মায়ের চোখ পাওয়ার কমে গেছে চোখের, এই জন্য পারবে না। ভাই হাঁস নিতে বাসায় মানা। এক লাইনে আমরা বাংলাদেশের সমস্ত উপত্যকাগুলা শিখে ফেললাম। ভাই, ভাই দিয়া বা দিয়া বেঙ্গি, বেঙ্গি বেঙ্গি বেলি। বা দিয়া কি? বেঙ্গি। হা দিয়া হালদা, স দিয়া সাঙ্গু, স দিয়া কি? সাঙ্গু। বা দিয়া বালিশিরা, বা দিয়া বালিশিরা। সা দিয়া সাজেক, সা দিয়ে কি? সাজেক, সা দিয়া সাজেক। মা দিয়া মাইনিমুখী, আর না দিয়া নাপিত খালি। না দিয়া নাপিত খালি। বাংলাদেশের উপত্যকাগুলা এক লাইনে আমরা শিখে ফেললাম। তাহলে সাঙ্গু, বেঙ্গি, হালদা, সাঙ্গু, বালিশিরা, মাইনিমুখী, সাজেক, নাপিতখালী, এগুলা হচ্ছে বাংলাদেশের উপত্যকা বা ভ্যালি। উপত্যকা বা ভ্যালি। ভ্যালি মানে আমরা যেমন বলি না ফ্যাট, ইংলিশে এইটাকে ফ্যাট বলি না, ওই ভ্যালি মানে দুই চারিদিক দিয়া পাহাড়, মধ্যখানে একটা জায়গা পড়ে আছে, এইটা। তাহলে এটা পারবেন না বলতে? ভাই হাঁস নিতে বাসায় মানা, নিলে হবে জরিমানা। হাঁস নিতে বাসায় মানা, নিলে হবে জরিমানা। হাঁস, বাই বেঙ্গি, হা, হা দিয়ে কি? হা হালদা, স সাঙ্গু, বা বালিশিরা, বালিশিরা, সা সাজেক, মা মাইনিমুখী, না নাপিত খালি। আমাদের উপত্যকা বা বেলি এগুলা শিখা হয়ে গেল। পারবেন তো ইনশাল্লাহ? এগুলা কঠিন মনে হইতেছে নাকি? অবশ্যই আপনাদেরকে দিব ইনশাল্লাহ হ্যান্ড নোট আপনাদের জন্যই। প্রিয় বন্ধুরা, তাহলে আপনি এগুলা বুঝতে পারতেছেন তো আমি কিভাবে আপনাকে দেখাইতেছি? আপনার ব্রেনে সেট আপ করতে যা লাগে আমি তাই করতে চেষ্টা করি, যাতে সহজেই আপনারা বুঝতে পারেন। বাই হাসনিতে বাসায় মানা, বেঙ্গি, হালদা, সাঙ্গু, বালিশিরা, সাজেক, মাইনিমুখী, নাপিতখালী। বাসায় এখন পাহাড় এবং পর্বতের কথা বললাম উচ্চতার দিক থেকে। উচ্চতা, পাহাড়ের একটা নির্দিষ্ট উচ্চতা থাকে, তার বেশি হইলে সেটা পর্বত হয়ে যায়। তাহলে উপত্যকা আমাদের শিখা হয়ে গেল। উপত্যকা শিখলেন না? এইবার আমরা পরবর্তীতে অগ্রসর হই, সেইটা হলো বিল। বাংলাদেশে কিছু বিল আছে। আপনার বাড়ির পাশেও তো কত বিল আছে, তাই না? আল্লাহ, আমাদের দেশে খাল বিলের বাংলাদেশ, খাল বিলের বাংলাদেশ আমাদের দেশ। এইবার দেখেন বাংলাদেশের বিলগুলা কেমনে শিখবেন। আব্বা বক ধরে বাচ্চুকে দিয়ে বাঁচবো, দেখেন কি সুন্দর করিয়া শিখাইয়া দিলাম। আব্বা গো, আব্বা বক ধরে বাচ্চুকে দিয়ে বাঁচবো। আব্বা বক ধরে বাচ্চুকে দিয়ে বাঁচবো। এইবার আপনি বলেন আপনার কার জেলাতে, কার বাড়ির পাশে কোন বিল আছে? একটু বিলের নামগুলা শুনি।
এগুলা তো বিখ্যাত বিল জানেনই। আমি আপনার গ্রামের কার গ্রামে দেখি কার বিলটা কত সুন্দর কমেন্টে জানান তো। আমাদের চাঁদপুরের বিল হইছে বিল ডাকাতিয়া। ডাকাতিয়া বিল এটা ছোট্ট একটা বিল আরকি। আমার ডাকাতিয়া বিল, তারপরে পশ্চিম বিল, অনেকের মজার কিন্তু বিলের নাম আছে। যদিও অধিকাংশই জানে না তাদের গ্রাম অঞ্চলের তা বাড়ির পাশে বিলের নাম কি। ওই তো জাবের আল আব্দুল্লাহ ভাই দৈনের বিল, কোলা বিল খুলনা, ওগুলো বিখ্যাত বিল। কিন্তু আপনার বাড়ির পাশের বিলের নাম বলেন। যেমন দিয়া আড়িয়াল বিল, আড়িয়াল বিল, বা দিয়া বাক্যা বিল, বদিয়া বিল ডাকাতিয়া, বড় বিল, বদিয়া বড় বিল। হ্যাঁ, যশোরে ও আবাদের বিল, তারপরে মিজানের পাখি গোড়া বিল, কি চমৎকার নাম। তাইরা খাওয়া বিল, ওরে আল্লাহ। রাজা বিল নোয়াখালী, তাও সুন্দর আছে মাশাল্লাহ। আর কদিয়া কোলা বিল, ক দিয়ে কোলা বিল। এই হচ্ছে বাংলাদেশের বিখ্যাত বিল। নওগাঁয় সাহাই গাড়ি বিল, তারপরে এখানে আছে মদ্দবিল আসমতুল্লাহ ভাইয়ের। নওগাঁটা ভাল লাগলো, সাহাই গাড়ি বিল। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের কিছু বিল। এই যে বিখ্যাত কিছু বিল বাংলাদেশের, যেগুলা থেকে প্রায় প্রশ্ন আসে। আখাউড়া পদ্ম বিল, হ্যাঁ পদ্ম বিল না, গুড। আব্বা আড়িয়াল বিল, আব্বা আড়িয়াল বিল, বা বাক্যা বিল, বড় বিল, তারপরে কোলা বিল, ক কোলা বিল, স বাচ্চু, সলন বিল, কয়ার বিল, তারপরে ববদহ বিল। বাংলাদেশের বড় বড় বিলগুলা এইখানে দেখেন, বড় বড় বিল। সকরিয়া কয়ার বিল একটি গ্রামের নাম। হরসাপটা বিল, গোটু বিল, ওরি আল্লাহ কি চমৎকার নাম। তাহলে বাংলাদেশের বিখ্যাত যে বিলগুলা, আব্বা বগদারে বাচ্চুকে দিয়ে বাঁচবো, তাহলে আড়িয়াল বিল, বাইক্কা বিল, বড় বিল, কোলা বিল, চলন বিল, কয়ার বিল, ববদহ বিল, হাসাই গাড়ি বিল। তাহলে আমরা দেখলাম বাংলাদেশের বিখ্যাত কিছু বিল। এবার বিলের পরে এটা খেয়াল রাখবেন, আব্বা বগদারে বাচ্চুকে দিয়ে বাঁচবো। এইবার আমরা কিছু দ্বীপের নাম শিখবো। কিসের নাম শিখবো? বাংলাদেশের বিখ্যাত কিছু দ্বীপ। বাংলাদেশের বিখ্যাত কিছু সোনামিয়া, সোনামিয়া, সেন্ট মার্টিন গিয়া, মহেশ ও মনপুরা বউকে ভুলে গেছে। কি দেখলেন? সোনামিয়া, সেন্ট মার্টিন গিয়া, মহেশ ও মনপুরা বউকে ভুলে গেছে, এটা হচ্ছে বাংলাদেশের দ্বীপ। তাহলে সোনামিয়া মানে কি? সোনা দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, মহেশখালী দ্বীপ, মনপুরা দ্বীপ। বউ বঙ্গবন্ধু দ্বীপ, বাংলাদেশের একটা বড় দ্বীপ বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু দ্বীপ, এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত দ্বীপ। তাহলে সোনাদিয়া দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, মহেশখালী দ্বীপ, মনপুরা দ্বীপ, বঙ্গবন্ধু দ্বীপ। বঙ্গবন্ধু দ্বীপ।
মনপুরা দ্বীপের আরেক নাম কি বলতে পারবেন? এখানে পর্তুগিজরা বসবাস করত। জি জি, অবশ্যই পাবেন, আমি দিয়ে দিব আপনাদেরকে। তাহলে সোনামিয়া সেন্ট মার্টিন গিয়া মহেশ ও মনপুরা বউকে ভুলে গেছে, এত সৌন্দর্য দেখছে যে বউই ভুলে গেছে। তাহলে আশা করি এইটা আমাদের আর সমস্যা হবে না। দ্বীপ, এই দ্বীপের পরে আমরা এবার আসি জলপ্রপাত, বাংলাদেশের কিছু জলপ্রপাত, ঝর্ণা। ঝর্ণা কি? জলপ্রপাত। ঝর্ণা কিভাবে শিখবো? কি লিখলাম? মা বাবা দাদা নানা পুতুল সাজে। মাধবকুণ্ড, বাকলাই, দামতুয়া, নাফাখুম। দামতুয়া, নাফাখুম। ফরিকুণ্ড, নাফাখুম, ফরিকুণ্ড, সহস্র দ্বারা। সহস্র দ্বারা। আরেকটা হইছে তাহলে মাধবকুণ্ড, বাকলাই, দামতুয়া, ফরিকুণ্ড, নাফাখুম, সহস্রধারা, এগুলো হচ্ছে বাংলাদেশের কিছু ঝর্ণা। মা বাবা দাদা নানা পুতুল সাজে, এই এখানে আমরা একটা দিতে পারি রিজুক। অধিকাংশ ঝর্ণাই পার্বত্য অঞ্চলে অবস্থিত। অধিকাংশ ঝর্ণা কোথায় অবস্থিত? পার্বত্য অঞ্চলে। তাহলে মা বাবা দাদা নানা পুতুল সাজে, মা মানে মাধবকুণ্ড। মাধবকুণ্ড কোথায় বলতে পারবেন? মাধবকুণ্ড জলপ্রপাত, বড় লেখা মৌলভীবাজারে। এই মাধবকুণ্ডের সাথেই কিন্তু ফরিকুণ্ড, জৈন্তিক ফরিকুণ্ড, এইটা ওইখানে একটা পাহাড় আছে বড় লেখায়। এই দুইটাতেই অবশ্য গিয়েছিলাম। মাধবকুণ্ড, তারপরে বাকলাই, দামতুয়া, নাফাখুম, সহস্রধারা। সবচেয়ে জটিল একটা ঝর্ণা হলো নাফাখুম। এইটাতে যাওয়া অনেক রিস্কের। অনেক ইউনিভার্সিটির ভাইয়েরা ওখানে গেছে, তবে অনেকে লাশ হয়ে ফিরে আসছে, মানে মৃত্যু অবধারিত ওখানে গেলে। ভয়ঙ্কর একটা জায়গা হচ্ছে নাফাখুম। তাহলে আমরা এবার দেখলাম বাংলাদেশের কিছু ঝর্ণা। বাংলাদেশের ঝর্ণা। এইবার আসি কিছু বাংলাদেশের নদ নদী। বাংলাদেশে অনেক নদ নদী, তাই না? 700-র অধিক নদ নদী আছে বাংলাদেশে। সব থেকে বেশি নদ নদী হচ্ছে সিলেটে। সবচেয়ে বেশি নদ নদী কোথায়? সিলেটে। অনেক নদী সিলেটে। বাংলাদেশে 700-র অধিক নদী আছে। পড়াশোনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে এই সিস্টেমে এটা যাইতে হবে, খুব সিস্টেমে। মানে পড়াশোনাটা হচ্ছে কিসের মতো? এক ব্যক্তি বলছিল যে তোমাকে যদি আমি একটা কঙ্কর দেই, ছোট্ট ক্ষুদ্র কণা দেই, পাহাড়ের কারণে, পাহাড় যেখানে বেশি বৃষ্টি হয়, যেখানে বেশি পানির স্রোত সেখানে বেশি, এবং নদী তৈরি হয় সেখান থেকে বেশি। একজন জ্ঞানী মানুষ বলছিল তোমাকে যদি একটা কঙ্কর দেই আর এটা যদি আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করো, করার পরে তুমি কি এটা খুঁজে পাবে? সে বলছিল অসম্ভব, সমুদ্রের মধ্যে ছোট্ট একটা কঙ্কর নিক্ষেপ করার পরে এটা খুঁজে পাওয়া কঠিন। সে বলছে আমি কিন্তু পারবো। বলে কিভাবে পারবেন? কিভাবে পারবেন?
বলতেছে আমি ওই কঙ্করটার মধ্যে সুতা বেঁধে নিক্ষেপ করব, যেখানেই যাক আমি সুতা ধরে টান দিলে সেটা কি চলে আসবে। পড়াশোনাটাও হচ্ছে এমন একটা বিষয়, আপনি যদি যেই দিক থেকে, ব্রেন তো বিশাল জায়গা, এটা 2.5 পিটাবাইটের ব্রেন, 2.5 পিটাবাইটের, সব খালি। এই জন্য যা পড়েন কই যে হারায়া যায় খুঁজে আর পান না। এই জন্য আপনাকে ওই সুতা বাঁধার মতো ওইভাবে পড়তে হবে। যখন পড়বেন পড়াটা ধারাবাহিকতা বজায় রাখবেন। যেমন দেখেন বাংলাদেশের ক দ্বারা 14টা নদী আছে, শুধু ক, প্রথম বর্ণ ক, এইরকম নদী আছে 14টা। কালিন্দী, কোদালিয়া, কপোতাক্ষ, করতোয়া, কুশিয়ারা, কাকরাই, কর্ণফুলী, কুলিক, কীর্তনখোলা, কৌমার, কালীপদী, কালনী, কাসালং, কংস। এখন আমি যখন বর্ণমালা অনুসারে সাজাবো, যেইভাবেই নদী সাজাই, নাম সাজাই, অটো চলে আসবে নামগুলা। আবার যদি বাংলা পৃথিবীতে 280টা দেশ আছে, 248টা দেশ আছে, তো জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ হইছে মাত্র 193টি। আমাদের এশিয়াতে দেশ আছে 44টা। কয়টা? 44টা। এগুলা আবার অবশ্য আমি হযবরলেই মুখস্থ করছিলাম, যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, মঙ্গোলিয়া, বাহরাইন, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন। এইভাবে যখন আপনি ধারাবাহিকতা রাখবেন আর পড়তে পড়তে দেখবেন অটো মুখস্থ হয়ে যায়। পড়তে পড়তে কি অটো মুখস্থ হয়ে যায়। পড়তে পড়তে আপনার অটো মুখস্থ হয়ে যাবে। এই সাধারণ জ্ঞানের বিষয়টা হলো, আপনি এটাকে যত ইজিলি নিবেন, এটা হচ্ছে আপনার আত্মার খোরাক। সাধারণ জ্ঞানটা কি আপনার আত্মার খোরাক। যেমন আমি অনার্সে থাকতে 50টা দেশের জাতীয় সঙ্গীত মুখস্থ করছিলাম। 50টা দেশের মোটামুটি সবগুলাই দেশ, জাতি, ভাষার, বিভিন্ন ভাষার সঙ্গীত মুখস্থ করছি, যেগুলা অনেক অনেক কঠিন, কিন্তু আপনার কাছে মুখস্থ যদি আপনার মানে এটার প্রতি আগ্রহ জন্মে, আপনার জন্য এটা সহজ হয়ে যাবে, আপনার জন্য ইজি হয়ে যাবে বিষয়গুলা। যেমন ভারতে সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন একটা গান হলো এই তামিল। তামিল তামিল গানগুলা, এগুলা বুঝাই কঠিন। 1990 সালের একটা মুভি দেখছিলাম অনেক দিন আগে, তখন এই গানটা দেখা ভাল লাগছিল। আত্তাড়ি আত্তাড়ি সাম্বারাতি পোক্কাড়ি আসাপাটি তুতের কাড়া এ রাসাতি রাঙ্গুরাত রাসাতি রাব্বারানা কাত্তের কাওয়া এর মর্মদার রাসেল সেলে তো মাদক তান্ডে তোড় বড়ে তো মোররা বারু এনতে সানায়া। আমাদের পাশের দেশের সঙ্গীতেই তো জনগণ মন অধিনায়ক জয় হিন্দ, ভারত ভাগ্য বিধাতা, पंजाब गुजरात सिंध मराठा द्राविड़ उत्कल बंगा बृंदाय हिमाचल यमनु गंगा उच्छल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे जय गाथा जनगण मन अधिनायक जय हिंद भारत भाग्य विधाता। ভারতের জাতীয় সঙ্গীত, পৃথিবীর যত দেশের জাতীয় সঙ্গীত আছে সেরা একটা জাতীয় সঙ্গীত ভারতের। আর নেপালের জাতীয় সঙ্গীত ছোট কিন্তু একটু কঠিন আর একটু অন্যরকম। চয় ঠুন্ডা পুল কাহানিয়াও টেইমা লানে পালি সাইলায় বাম্বাই পয়লিয়ে তুমে সিমাহাকালি प्राकृति का कोटि कोटि संबला को आजला बीरहारू का लागतारे को चंद्रला आटाला ग्रान भूमि शांति भूमि पाड़ाय पहाड़ी माला। ছোট্ট জাতীয় সঙ্গীত।
আর সৌদি আরবেরটা আরো সুন্দর, সারিঈ লিল মাজদি আল আলিয়া লিখালিকিস সামা ইরবাউল খাফফাফ আহদার ওয়ান নুজুমুল মুসাত্তার রদ্দিতিল্লাহু আকবার ইয়া মাউতিনি মাউতিনি মাউতিনি। এগুলো হচ্ছে অন্তরের বিষয়, ভালো লাগার বিষয়। এগুলো আমাদেরকে কি আমাদের হৃদয়ে তৃপ্তি দেয়। একদিনে সব বললে কিভাবে হবে, অন্যদিন অন্যটা শুনবেন। এইবার আমরা বাংলাদেশের নদ নদী দেখি। বাংলাদেশের নদ নদী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গঠিত হয় 1972 সালে। 1972 সালে বাংলাদেশের নদ নদী গঠিত হয়। জি ওয়ালাইকুম সালাম, একটু ক্লাসে আছি, পরে কল দিয়েন। আচ্ছা, তাহলে 1972 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গঠিত হয়, যৌথ নদী কমিশন গঠিত হয়। হ্যাঁ, সঙ্গীতের অর্থ বোঝা যায়। যেমন চাকমাদের একটা সঙ্গীত আছে, চাকমাদের একটা সঙ্গীত, নচাং জাগবারে জাগাং ছাড়ি ইদুং আগং জনমান পরি এ জাগা গান রয়ে দে মনান ঘরের জুড়ি, নচাং জাগবারে জাগাং ছাড়ি ইদুং আগং জনমান পরি এ জাগা গান রয়ে দে মনান ঘরের জুড়ি, হো গিলডা গন কুহু বিজু বেকুবা ডাকে বিজু বিজু, হাঠুল পাগুক ডাকে হাঠুল পাগুক বিজু বেকু ডাকে, গড়বায়ে তোক গড়বায়ে তোক। প্রাকৃতিক পাহাড়ি সৌন্দর্য নিয়ে তারা গান গায়। প্রত্যেকটা গানই অর্থবহুল, প্রতিটা জিনিস অর্থ সমৃদ্ধ, এইটা খেয়াল রাখবেন। আন্তর্জাতিক মানের, সবগুলা দেশের জাতীয় সঙ্গীত আন্তর্জাতিক মানের এবং ওগুলা অর্থ সমৃদ্ধ, দেশের ইতিহাস ঐতিহ্য এগুলা তুলে ধরে। 1972 সালে পানি উন্নয়ন বোর্ড গঠিত হয়। 1972 সালে যৌথ নদী কমিশন গঠিত হয়। বাংলাদেশে মোট নদ হয়েছে 60টা। বাংলাদেশের মোট নদ কয়টি? 60টা। নদ মানে বেটা, নদ মানে কি বেটা, আর নদী হইছে স্ত্রী নারী। নদী হচ্ছে নারী, নদ হইছে পুরুষ। বাংলাদেশে 60টা বেটা আছে। এই দিক থেকে, শুধু জনসংখ্যার দিক থেকে নারীরা এগিয়ে, অন্য সব দিক থেকে তারা আছে পিছিয়ে। ইয়া কি বলি, তারা ওই দিক থেকেও এগিয়ে আছে। বাংলাদেশে পুরুষ নদী মানে নদ নদীর মধ্যেও পুরুষ মহিলা আছে। বাংলাদেশে নদ আছে 60টা, আর বাকি যা আছে সব হইছে নদী। বাংলাদেশের বাকি যা আছে সবকিছু কি নদী। নদ কয়টা? 4টা, ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, আড়িয়াল খাঁ, কুমার। ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, আড়িয়াল খাঁ, কুমার। এ 4জন হচ্ছে পুরুষ, আর যতগুলা আছে পদ্মা, মেঘনা, যমুনা যা আছে সব হইছে নারী। সবগুলা কি নারী। বাংলাদেশের টোটাল নদ আছে কয়টি বলেন তো? বাংলাদেশের নদ আছে 4টা, ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, আড়িয়াল খাঁ, কুমার। ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, আড়িয়াল খাঁ, কুমার, এ 4টা হচ্ছে নদ। এ 4টা কি নদ। এ 4টা হচ্ছে নদ, আর বাকি যা আছে সবকিছু কি নদী। তাহলে এইবার দেখি, মায়ানমার থেকে বাংলাদেশে 3টা নদী আছে। কয়টা নদী আসে? মায়ানমার থেকে 3টা নদী আসে। এর মধ্যে একটা হইছে নাপ, সাঙ্গু, মাতামুহুরি। নাপ, সাঙ্গু, মাতামুহুরি। এ মায়ানমার থেকে 3টা নদী আসে বাংলাদেশে। এর মধ্যে নাপ নদী হচ্ছে 56 কিলোমিটার দৈর্ঘ্য লম্বা। তাহলে মাতামুহুরি, নাপ, সাঙ্গু এই 3টা মায়ানমার থেকে আসে। কোথা থেকে আসে? মায়ানমার থেকে। মায়ানমার থেকে আসে 3টা নদী। বাংলাদেশে ভারত থেকে আসে 57টা নদী। ভারত থেকে কয়টা নদী আসে?
মায়ানমার থেকে 3টা নদী আসে, ভারত থেকে আসে 54টি। মোট আন্তঃসীমান্ত নদী হইছে 57টি। আন্তঃসীমান্ত নদী কয়টি? 57টি। হ্যাঁ, হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই মাতামুহুরীর পাশে, গুড, একজন পেলাম মাতামুহুরীর পাশে। আন্তঃসীমান্ত নদী 57টি। আন্তঃসীমান্ত নদী কয়টি? 57টি। 54টি ভারত থেকে আসে, 3টা মায়ানমার থেকে আসে। 3টা কোথা থেকে আসে? বাংলাদেশ থেকে একটা নদী ভারতে যায়, ওইটার নাম হইছে কুলিক। খেয়াল রাখেন, বাংলাদেশ থেকে একটা মাত্র নদী ভারতে গেছে, আর ভারত থেকে আইছে 54টা নদী। বাংলাদেশ থেকে যেইটা গেছে ওইটার নাম হইছে কুলিক। ওইটার নাম কি? কুলিক। আর বাংলাদেশে জন্ম, বাংলাদেশেই আছে, ওইটার নাম হইছে হালদা। এইটার জন্ম বাংলাদেশে, বসবাসও বাংলাদেশে। হালদা নদী কোথায় অবস্থিত? বাংলাদেশে। আর বাংলাদেশে এই যে ডিম উৎপন্ন করে, মানে বাচ্চা মাছের রেণু ফোটার জন্য একমাত্র জায়গা হইছে হালদা। ভারতে যায়া একটা নদীর ভালো লাগে না, হ্যাঁ ভারতে যায়া দেখলো যে সব এমিহেমি উল্টা হাল্টা, হ্যাঁ আইসা পড়ছে বাংলাদেশে। ওর নাম হইছে আত্রাই। এই আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে গেছে, যায়া আবার ব্যাক করছে যে আমার ভালো লাগে না। আনিকা বুশরা ম্যাডাম, আপনাদের এলাকায় নাকি কুলিক? হ্যাঁ, এই কুলিক, হ্যাঁ কি করছে? ভারতে গেছে। কুলিকটা কই গেছে? পঞ্চগড় দিয়ে ওই দিক দিয়ে হান্দায়া গেছে কুলিকটা, ভারতে। আর এই যে আত্রাই, সে বাংলাদেশ থেকে গেছে, যায় আবার ফিরে আসছে, তার ইন্ডিয়া ভালো লাগে না। বাংলাদেশেই জন্ম, বাংলাদেশেই বেড়ে উঠা, নাম তার হালদা। নাম তার কি? হালদা। বাংলাদেশ ভারত বিভক্তকারী নদী হইছে হাড়িয়াবাঙ্গা। বাংলাদেশ এবং ভারত বিভক্তকারী নদীর নাম কি? হাড়িয়াবাঙ্গা। কি নাম? হাড়িয়াবাঙ্গা। এটা বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করে দিছে। বাংলাদেশ ভারতকে বিভক্ত করছে কে? হাড়িয়াবাঙ্গা। বাংলাদেশ মায়ানমারকে বিভক্ত করছে নাপ নদী। বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করছে কোন নদী? নাপ নদী। তাহলে দুইটা নদী দুই দেশকে বিভক্ত করছে। দুইটা নদী দুই দেশকে বিভক্ত করছে। এই ক্লাস কি চলবনি? 9টা 26 বাজে গেছে, প্রায় 1 ঘন্টা তো হয়ে গেছে। বিরক্ত লাগলে বলবেন, আমাকে একটু জানান যে আসলে ক্লাসটা বোরিং ফিল হচ্ছেন কিনা। বৃহত্তম, দীর্ঘতম, নাব্য, প্রশস্ততম। নাব্য এবং প্রশস্ততম। ক্লাস চলবে। মেঘনা বড় নদী, গভীরতম। কয়টা লিখলাম? বৃহত্তম, দীর্ঘতম, প্রশস্ততম, গভীরতম, নাব্য। গভীরতম, নাব্য, সবগুলা হইল মেঘনা। সবগুলা কোন নদী? মেঘনা নদী। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? মেঘনা। দীর্ঘতম মেঘনা। নাব্য নদী মেঘনা। প্রশস্ততম মেঘনা। গভীরতম মেঘনা। মেঘনা, মেঘনা, সব নদী মেঘনা। আর খরস্রোতের নদী হইছে কর্ণফুলী, যেইটা থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। খরস্রোতের নদী হইল কোনটি? কর্ণফুলী নদী। খরস্রোতের নদী কর্ণফুলী। এইবার বাংলাদেশের নদী দ্বারা হচ্ছে কারো কারো দুঃখ, যেমন কুমিল্লার দুঃখ গোমতী নদী, চট্টগ্রামের দুঃখ সাক্তাই খাল, পশ্চিমা বাহিনীর নদী বিল ডাকাতিয়া, পশ্চিমবঙ্গের লাইফলাইন গড়াই নদী। এইগুলো আপনি এই হ্যান্ডনোট থেকে পড়ে নিবেন ইনশাআল্লাহ। নুরুল হুদা শিকদার ভাই আমার পাশে, আপনার পাশে কোন নদী? তাহলে নদ নদী আপনি দেখবেন বাংলাদেশের যেমন কোন জেলার পাশে কোন নদী,
বা কোন নদী কেন বিখ্যাত, কোন নদী কোন জায়গার কি, কোন জেলার দুঃখ, এইগুলো আপনি হ্যান্ডনোট থেকে অবশ্যই দেখে নেবেন। তারপরে আমরা এইবার বাংলাদেশের আবহাওয়ার মধ্যে চলে যাই। বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের মানে মোট কথা 30-40 বছর, হ্যাঁ, কর্ণফুলী নদী ওনাদের পাশে, নুরুল হুদা শিকদার ভাইদের পাশে। 30-40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে কি বলে? জলবায়ু বলে। 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। 30 থেকে 40 বছর পর্যন্ত বয়সের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত হয় 203 সেমি। বাংলাদেশে 203 সেমি বৃষ্টিপাত হয় বার্ষিক গড়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটে। সিলেটের লালখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আপনার থেকে নোট কিভাবে পাবো? আমি তো এটা পিডিএফ দিয়ে দিব, আপনাদের গ্রুপেও দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব। আর এইটার উপর আগামীকালকে রাতে আমাদের পরীক্ষা শুরু হবে। বার্ষিক গড় বৃষ্টিপাত হয় 203 সেমি, সবচেয়ে বেশি হয় না 30-35 হবে না, এটা ভুল দেওয়া, 30-40 হবে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটে, আর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। নাটোরের লালপুরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। বাংলাদেশে কৃষি আবহাওয়া কেন্দ্র 12টা। বাংলাদেশে কৃষি আবহাওয়া কেন্দ্র কয়টা বলেন? বাংলাদেশে কৃষি আবহাওয়া কেন্দ্র 12টি, আর আবহাওয়া স্টেশন আছে 35টি। এগুলো আমাদের কনফ্লিক্ট করে দেয়, কনফিউশন সৃষ্টি করে। কম বৃষ্টি তো সিলেটে হয় না, কম বৃষ্টি হয় নাটোরে। সিলেট চায়ের জন্য বিখ্যাত কেন? এই যে একটু পরেই ক্লাস শেষ হবে, একটু একটু ধৈর্য ধরেন, আমরা শেষ পর্যায়ে পৌঁছে যাইতেছি, অল্প একটু ধৈর্য ধরেন। তাইলে বাংলাদেশের আবহাওয়া স্টেশন কয়টি? 35টি। আর আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র হইছে 12টা। আবহাওয়া মানে এই যে আবহাওয়ার সম্পর্কে অগ্রিম ধারণা দেয় 12টা। আর স্টেশন, আবহাওয়া স্টেশন কয়টি? 35টি। ভূকম্প পর্যবেক্ষণ হলো, ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র 4টা, এর মধ্যে একটা আছে আমাদের গাজীপুরে। ভূমিকম্প পর্যবেক্ষণ, বাংলাদেশে কত মাত্রার ভূমিকম্প চলে এই পর্যবেক্ষণ কেন্দ্র হইছে 4টা। পর্যবেক্ষণ কেন্দ্র কয়টা? 4টা। বাংলাদেশের 40টা জেলায় নদী ভাঙ্গন দেখা দেয়। কয়টা জেলায়? বাংলাদেশের 40টা জেলায় নদী ভাঙ্গন দেখা দেয়। কয়টি জেলায় বলেন না, মেসেজে কমেন্টে লেখেন, এতে করে আপনারও তো মাথায় চলে আসবে বিষয়টা। বাংলাদেশের 40টা জেলায় নদী ভাঙ্গন দেখা দেয়, বা 40টা নদীতে, সরি 40টা নদীতে নদী ভাঙ্গন, মানে এই 40টা নদীর কিনার ভাঙ্গে, এক একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। আর ঘূর্ণিঝড়ের ব্যাসার্ধ হইছে 500 থেকে 600 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের ব্যাসার্ধ কত বলেন? 500 থেকে 600 কিলোমিটার। 2007 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, প্রায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে, কয়েক লক্ষ মানুষ মারা গেছে। বোলাতে মানুষ কি পরিমাণ মারা গেছে এটা ইমাজিন করার মতো না। বাংলাদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব হচ্ছে 3 ধরনের। ঘূর্ণিঝড়ের প্রভাব কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের ঘূর্ণিঝড়ের প্রভাব আছে। বাংলাদেশের আয়তন কত কেউ বলতে পারবেন? বাংলাদেশের আয়তন কত? হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশের আয়তন কত বলেন তো? 1,47,570 নাকি 610 বর্গ কিলোমিটার? 40 কিলোমিটার পরবর্তীতে বাড়ছে, তবে ওইটা এখনো রাষ্ট্রীয়ভাবে অ্যাড হয় নাই, বইতে এখনো 570 বর্গ কিলোমিটার দিয়ে দিছে। বাংলাদেশের মোট সীমানা 5,138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমানা 5,138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমানা 5,138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমানা 5,138 কিলোমিটার।
আর বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 711 কিলোমিটার। সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 711, সমুদ্র উপকূল, এইটা খেয়াল রাখেন। সমুদ্র উপকূল 711। আর বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা, এইটা কনফিউশন তৈরি করে। রাজনৈতিক সমুদ্র সীমা 11 নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, এইটা খেয়াল রাখেন। আর অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল। এই তিনটাতে আমাদের সমস্যা হয়, আমরা এলোমেলো করে ফেলি, কি 12 নাকি 200। 200 নটিক্যাল মাইল কি অর্থনৈতিক, রাজনৈতিক কত মাইল? 12 নটিক্যাল মাইল। এবার আমরা আছি বাংলাদেশের কৃষি সম্পদ। বাংলাদেশের কৃষি সম্পদ, আমরা কৃষকদের তো মূল্যায়ন করি না। বাংলাদেশের খরিফ শস্য হচ্ছে গ্রীষ্মকালীন শস্য। খরিফ শস্য কোনটি? গ্রীষ্মকালীন শস্য। গ্রীষ্মকালীন, যেমন আমরা মনে রাখতে পারি গ্রীষ্মকালেই খরা হয়। গ্রীষ্মকালে কি হয়? খরা হয়। তার মানে খরিফ শস্য হইছে গ্রীষ্মকালীন। গ্রীষ্মকালে খরা হয়, এই জন্য খরিফ শস্য গ্রীষ্মকালীন, আর রবি শস্য শীতকালীন। এগুলাও আমাদের কনফিউশন তৈরি করে। রবি শস্য হইছে শীতকালীন, এখনকার যেই শস্য এগুলো হইছে শীতকালীন শস্য। তাহলে বলেন খরিফ শস্য কোন কালীন? গ্রীষ্মকালীন। আর রবি শস্য শীতকালীন। রবি মৌসুম কোনটা বলতে পারবেন? রবি মৌসুম হইছে কার্তিক থেকে ফাল্গুন। কার্তিক থেকে ফাল্গুন হইছে রবি মৌসুম। কার্তিক থেকে ফাল্গুন কি রবি মৌসুম। আর খরিফ মৌসুম হইছে চৈত্র থেকে জ্যৈষ্ঠ। এইটা খেয়াল রাখেন। খরিফ খরা গ্রীষ্মকালীন, রবি শীতকালীন। রবি মৌসুম কোনটা? কার্তিক থেকে ফাল্গুন। আর খরিফ হইছে চৈত্র থেকে জ্যৈষ্ঠ। খরিফ কি চৈত্র থেকে জ্যৈষ্ঠ। আমাদের এগুলা অনেক ভুল হয়। না না, প্রত্যেকটা বিষয় আলাদা ফাঁস করতে হবে না। এটা সামনের ইয়াতে পাবেন, এই বছর আর এটা হবে না। এখন ওই সব মিলে 40 হলেই হবে। সব মিলে 40 হলেই হবে। তাহলে আমরা মোটামুটি এই অধ্যায়টা থেকে সামান্য কিছু মাত্র ক্লাসে দেখলাম। এগুলা এই অধ্যায়ে অনেক পড়া। আপনাদের কাছে সময় থাকবে আগামীকাল শুক্রবার এবং শনিবার। আপনাদের সাথে রবিবারে দেখা হবে। এই পরীক্ষাটা আমি শনিবারে নিব। কি বারে নিব? শনিবারে। শুক্র শনি 2 দিন সময় পাবেন এই অধ্যায়টা শেষ করতে। সাধারণ জ্ঞানের এই অধ্যায় থেকে 2 থেকে 3 নাম্বার আসবে। আর এক ক্লাসে সাধারণ জ্ঞানের এত বিশাল পড়া আলোচনা করলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের, যে এত পড়া। না, আমি জাস্ট চুম্বক অংশগুলা বললাম, আর আমাদের ক্লাসগুলা এই মূল কথার মধ্যে চলে যাবে। আর আপনাদের হ্যান্ড নোট দিব, ওইটা পড়েন, বই থেকে একটু পড়েন ইনশাআল্লাহ। ভাই আপনি পাস করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি, কারণ আপনি আমার দিনই ভাই। একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন। আপনারা খেয়াল করবেন যে অন্য অন্য জায়গায়ও তো অনেকে পড়ে, দেখবেন অনেক টাকা নেয়। আমি অনেক টাকাও চাই না, সামান্য কিছু টাকা, এটা আমার খরচের জন্য এটা করি, বা এইভাবেই যায়। আমি চাই আপনারা ভালো করেন। 18তম নিবন্ধনে যদি নাম্বার অবশ্যই কেটে নিবে, 60টা ভুলের জন্য 1 নাম্বার কাটবে। দেখেন না পরীক্ষা যে দেন, আমার ওইখানে নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং আছে। তো যাই হোক,
আজকের জন্য এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন আর ক্লাস নিয়মিত করেন, একটু পড়াশোনা করেন। ইনশাআল্লাহ মাহরুম হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান আপনাকে দিবেন। ধৈর্য প্রচেষ্টার মধ্যে দিয়ে যান, ইনশাআল্লাহ সফলতা আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। আবার রবিবারে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।